হ্যালো অ্যাসপিরেন্টস, আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা WBCS 2014 মেনে আসা ভারতীয় সংবিধানের প্রশ্নগুলো আলোচনা করব। নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটির দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনী, এটি হবে সঠিক উত্তর। 1976 সালে ধর্মনিরপেক্ষ সঙ্গে সমাজতান্ত্রিক এবং সংহতি, সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দও 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। ভারতীয় সংবিধান ভারতকে বর্ণনা করে একটি। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ রাজ্যগুলির ইউনিয়ন। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী ভারতকে রাজ্যগুলির ইউনিয়ন বলা হয়েছে। এক্ষেত্রে রাজ্যগুলির ইউনিয়ন বলতে এমন নয় যে রাজ্যগুলো চাইলেই দেশের এখতিয়ার থেকে বা দেশের সংগঠন থেকে বেরিয়ে যেতে পারবে, এমন নয়। ভারতবর্ষ একটি ফেডারেল স্টেট, যেখানে কেন্দ্র এবং রাজ্যের আলাদা আলাদা ক্ষমতা এবং অধিকার আছে, এবং কোনো রাজ্য চাইলেই এই কেন্দ্র সরকার বা আমাদের এই সংযুক্ত ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে পারে না। নিচের কোন অধ্যায়ের বিধানকে সংবিধানের প্রাণ বলা হয়? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলেছেন। এছাড়াও B.R. আম্বেদকর সংবিধানের প্রস্তাবনাকে জুয়েল সেট বলেছেন। এটি হবে সঠিক উত্তর। নতুন রাজ্য গঠন বা বিদ্যমান রাজ্যগুলোর সীমানা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে কার হাতে? নতুন রাজ্য গঠন বা রাজ্যগুলির সীমা পরিবর্তন বা নামের পরিবর্তন, এই সমস্ত কিছুই ক্ষমতা রয়েছে একমাত্র পার্লামেন্টের হাতে। পার্লামেন্ট আর্টিকেল 3-তে স্পষ্টত বলা আছে, পার্লামেন্ট মে বাই ল এই কাজগুলো করতে পারে। পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করে নতুন রাজ্য গঠন করতে পারে বা সীমানা পরিবর্তন করতে পারে, বা যে কোনো রাজ্যের নামও পরিবর্তন শুধুমাত্র সংসদেরই ক্ষমতায়। ভাষাগত রাজ্যগুলোর দাবি বিবেচনা করার জন্য 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন লিঙ্গুইস্টিক বেসিসে হয়েছিল। তার নেতৃত্বে কে ছিলেন? তার নেতৃত্বে ছিলেন সৈয়দ ফজল আলী, এবং কমিটির অন্যান্য দুজন সদস্য ছিলেন KM পানিক্কর এবং HN কুঞ্জরু। সৈয়দ ফজল আলী উনি জাস্টিস ছিলেন, উনি জম্মু অ্যান্ড কাশ্মীরের হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এবং সুপ্রিম কোর্টের একজন জাজ ছিলেন। KM পানিক্কর উনি হিস্ট্রিয়ান ছিলেন, এছাড়াও ডিপ্লোম্যাট ছিলেন, এছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। HN কুঞ্জরু একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন। প্রত্যেকেই বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয় 1953 সালে। তারা তাদের রিপোর্ট জমা করে 1955 সালে, যেখানে তারা 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রেকমেন্ড করে, কিন্তু বাস্তবে এটি হয় 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতবর্ষকে রিঅর্গানাইজ করা হয়। তার আগে ভারতবর্ষে 4 রকমের রাজ্য ছিল, স্টেট A, B, C এবং D। এই 4 রকমের রাজ্য ছিল। স্টেট A-তে ছিল 9টি রাজ্য, স্টেট B-তে 9টি, স্টেট C-তে 10টি এবং D-তে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল।
রাজ্য পুনর্গঠন অ্যাক্ট 1956 সমগ্র দেশকে বিভক্ত করেছে। আমরা দেখলাম যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয়েছিল 1953 সালে এবং তারা রিপোর্ট জমা দেয় 1955 সালে, এবং তার ভিত্তিতে এই স্টেট রাজ্য পুনর্গঠন অ্যাক্ট বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 হয়, এবং এটি রাজ্যকে 14টি দেশকে 14টি রাজ্যে এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। আমরা এই প্রশ্নটি আগেই আলোচনা করেছি, অর্থাৎ WBCS এ একই রকম দুটি কোশ্চেন আমরা পেলাম, অর্থাৎ একটি প্রশ্ন জানলে আরেকটি প্রশ্নের উত্তরও দেওয়া যাবে। ভারত কোন সংবিধান থেকে রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতি এইটি নিয়েছে? রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতি ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে আছে। 4র্থ অধ্যায়ের 36 থেকে 51 ধারায় নির্দেশাত্মক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি, শর্টে আমরা এটাকে ডিপিএসপি বলে থাকি। এই ডিপিএসপি কোন দেশ থেকে গ্রহণ করেছে, এটি আমাদের প্রশ্ন। জার্মানি থেকে এমার্জেন্সি নিয়েছে, এমার্জেন্সি বা জরুরি অবস্থা নেওয়া হয়েছে। জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের 352 থেকে 360 ধারায় জরুরি অবস্থার অবতারণা করা হয়েছে। এখনো পর্যন্ত জরুরি অবস্থা 352, 356 এবং 360 ধারায় যে 3 রকমের জরুরি অবস্থা, সেগুলো 352 ধারা অনুযায়ী 3বার জরুরি অবস্থা হয়েছিল, এবং 356 ধারায় শতাধিকবার রাজ্যগুলিতে জরুরি অবস্থা ডাকা হয়। এবং কমেন্ট করে তোমরা জানাও এখনো অবধি 360 ধারায় আর্থিক জরুরি অবস্থা কতবার ভারতে হয়েছিল। তো জার্মানি থেকে জরুরি অবস্থা নেওয়া হয়েছে, এমার্জেন্সি। সাউথ আফ্রিকা থেকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, এটা নিয়েছি। এবং আয়ারল্যান্ড, আমাদের সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সংবিধান থেকে আমরা ডিপিএসপি বিষয়টি গ্রহণ করেছি। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এই ধারণাটি বিস্তারিত পাওয়া যায়? কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট এটি কোথায় পাওয়া যায়? এটি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি, অর্থাৎ আর্টিকেল 36 to 51 এই ধারার মধ্যে পাওয়া যাবে এই কল্যাণকর রাষ্ট্রের ধারণা। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির একটি নির্দেশমূলক নীতি? নিচের কোনটি একটি নির্দেশমূলক নীতি, এটা আমাদের প্রশ্ন। রাষ্ট্র আইনের সামনে কোনো ব্যক্তির সমতা অস্বীকার করবে না। ব্যক্তির সমতা, আইনের কাছে সমতা, এটি ভারতীয় সংবিধানের 14 ধারায় উল্লেখ আছে। 14 ধারা, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বা এটি একটি মৌলিক অধিকার। আইনের কাছে সমতা এটি একটি মৌলিক অধিকার। জন্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, ধর্ম ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনো ব্যক্তির প্রতি বৈষম্য করবে না। এটি আর্টিকেল 15 15 ধারা, আর্টিকেল 15-এ এটির উল্লেখ আছে। এটিও একটি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। অস্পৃশ্যতা অনুশীলন বিলুপ্ত, অস্পৃশ্যতা অনুশীলন বিলুপ্ত, আনটাচেবিলিটি অ্যাবলিশন, এটি আর্টিকেল 17 ধারায়, এটিও ফান্ডামেন্টাল রাইটস, খুব ইম্পর্ট্যান্ট একটি আর্টিকেল, এটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, মনে রাখতে হবে। এবং সবশেষে অপশান ডিতে আছে রাষ্ট্র পরিবেশ রক্ষা, উন্নত এবং বন ও বন্যপ্রাণীর সুরক্ষার জন্য সচেষ্ট থাকবে। এটি আর্টিকেল 48A,
আর্টিকেল 48 এতে এই ধারাটি সংযুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনী 1976-এ। তো এটি একটি ডিপিএসপি, সুতরাং এটি হবে আমাদের অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। এইটি একটি নির্দেশমূলক নীতি, বাকি তিনটেই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার অধ্যায়ের অংশ। সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার এটি কি ধরনের অধিকার এখানে জানতে চেয়েছে। সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের 19-এর এফ ক্লজে এটি অবস্থান ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট 44তম সংবিধান সংশোধনী 1978 সালে 44তম সংবিধান সংশোধনী 1978 সালে এর দ্বারা এটিকে 300A-তে নেওয়া হয়েছে এবং এটি বর্তমানে আর মৌলিক অধিকার নেই, এটি একটি আইনি অধিকার বা লিগ্যাল রাইটস। বর্তমানে এটি একটি লিগ্যাল রাইটস, অর্থাৎ 1978 সালের আগে এটি ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু বর্তমানে এটি আর ফান্ডামেন্টাল রাইটস নয়, এটি লিগ্যাল রাইটস বা আইনি অধিকার। সুতরাং অপশান সি হবে সঠিক উত্তর। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার নয়। শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 এবং 24 এতে শোষণের বিরুদ্ধে অধিকার। আমরা জানি মৌলিক অধিকার হচ্ছে আর্টিকেল 12 টু 35 সংবিধানের তৃতীয় অধ্যায় 12 থেকে 35 ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 ধারা। সমকাজে সমবেতনের অধিকার এটি আর্টিকেল 39D, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আইনের সামনে সমতা এটি আর্টিকেল 14 ধারা, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি ভারতীয় সংবিধানের 25 থেকে 28 ধারায় উল্লিখিত আছে। অর্থাৎ বাকি এই সবগুলোই আমরা দেখতে পাচ্ছি মৌলিক অধিকার, শুধুমাত্র অপশান বি সমান কাজের জন্য সমান বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটি হবে উত্তর। আমাদের অ্যান্সার হবে এটি মৌলিক অধিকার নয়, এটি একটি ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি বা নির্দেশাত্মক নীতি, ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি। কোন মামলায় সংবিধানের মূল কাঠামো সংশোধন করা যাবে না? বেসিক স্ট্রাকচার ক্যানট বি অ্যামেন্ডমেন্ট, এই যে থিওরিটা কোন মামলায় দেয়া হয়েছিল? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটি সবচেয়ে বড়, যেই কেসে সবচেয়ে বড় বেঞ্চ বসেছিল 13 জাজ বেঞ্চ, এবং তারা বলেছিল যে বেসিক স্ট্রাকচার, ভারতীয় সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম, ফেডারালিজম, রুল অফ ল, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ এটসেট্রা। এইগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এইগুলো কোনো অবস্থাতেই পার্লামেন্ট কোনো আইন করে এই বেসিক স্ট্রাকচারগুলোতে পরিবর্তন আনতে পারবে না। এটি কেশবানন্দ ভারতী মামলা খুব ইম্পর্টেন্ট একটি মামলা, বারবার এটি বিভিন্ন প্রশ্নে চলে আসে, এটিকে খুব গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন। ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত সদস্যদের সমন্বয়ে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে, এটি এই প্রশ্ন। 14তে আছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্টে কারা কারা অংশগ্রহণ করে বা ভাইস প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ কারা কারা থাকে। তো ভারতীয় সংবিধানের 66 ধারা ইলেকশন অফ ভাইস
ভাইস প্রেসিডেন্ট এটি আছে। এখানে উল্লেখ আছে যে লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য, লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য উপরাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করতে পারবে, এমনকি নমিনেটেড সদস্যরাও অংশগ্রহণ করতে পারবে, যেটা রাষ্ট্রপতি ভোটের ক্ষেত্রে হয় না। যে নমিনেটেড সদস্যরা রাজ্যসভার যে 12 জন নমিনেটেড সদস্য তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এখানে উপরাষ্ট্রপতির ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যরা অংশগ্রহণ করে, কিন্তু বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে না, যেটা রাষ্ট্রপতি ভোটে তারা অংশগ্রহণ করে, কিন্তু উপরাষ্ট্রপতি ভোটে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যরাই অংশগ্রহণ করে। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ সদস্যদের লোকসভায় এবং ড্যাশ সদস্যদের রাজ্যসভায় মনোনীত করে। অর্থাৎ রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করেন এবং রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 80 অনুযায়ী প্রেসিডেন্ট 12 জনকে রাজ্যসভায় পাঠাতে পারে, 12 জনকে রাজ্যসভায় নমিনেট করতে পারে, এবং আর্টিকেল 331 ধারায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় নমিনেট করতে পারে। অর্থাৎ লোকসভায় 2 জন এবং রাজ্যসভায় 12 জনকে আর্টিকেল 80 অনুযায়ী রাজ্যসভায় এবং আর্টিকেল 331 অনুযায়ী লোকসভায় পাঠাতে পারেন। সুতরাং এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি, 2 এবং 12 জন। অপশান বি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন? তো সর্বপল্লী রাধাকৃষ্ণন 1952 থেকে 62 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন। কাজ করেননি কারা কারা? হ্যাঁ, এটি খুব কেয়ারফুলি দেখতে হবে। এক্সামের সময় আমরা এক্সাম প্রেসারে এই ধরনের ভুলগুলো করে নিই। এই ভুলগুলো যেন তোমরা কখনোই করবে না, যে কে কে উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করেননি। সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 52 থেকে 62 পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে 62 থেকে 67 পর্যন্ত রাষ্ট্রপতি হয়েছেন। ডক্টর জাকির হোসেন উনি তার পরবর্তীতে 62 থেকে 67 পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন এবং তারপরে 67 থেকে 69 পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এবং শঙ্কর দয়াল শর্মা, এস.ডি. শর্মা 1987 টু 92 পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে 92 থেকে 97 পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। একমাত্র গ্রেট ডক্টর এপিজে আব্দুল কালাম উনি 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদ সামলান। উনি কখনোই উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেননি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? একই রকম কোশ্চেন আমরা রিপিট পাচ্ছি, যেটা জানলে আমরা প্রথমটাও পারতাম। কে প্রথম উপরাষ্ট্রপতি? আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম উপরাষ্ট্রপতি, খুব ইজি একটা কোশ্চেন, এস রাধাকৃষ্ণন। 52 থেকে 62 প্রথম 10 বছর আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং এর ব্যবস্থা করা হয়েছে? বিল পাসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যখন অচল অবস্থার সৃষ্টি হয়, এছাড়া অন্যান্য কারণেও এই জয়েন্ট সিটিং হতে পারে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে বসছে, এটি ভারতীয় সংবিধানের এই ব্যবস্থাটি 108 ধারায় উল্লেখ আছে
এবং জয়েন্ট সিটিংয়ে, যৌথ অধিবেশনে আমরা জানি লোকসভায় স্পিকার থাকে এবং রাজ্যসভায় লোকসভা স্পিকার এবং রাজ্যসভার আমাদের উপরাষ্ট্রপতি, উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। তো 108 ধারায় অনুযায়ী যখন যৌথ অধিবেশন হয়, জয়েন্ট সিটিং হয়, সেক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করেন লোকসভার স্পিকার। এটি খুব ইম্পর্টেন্ট, এটি অনেক সময়তেই পরীক্ষায় আসে যে যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন, এটি লোকসভার স্পিকার। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এটি চালু হয় কত সালে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চালু হয় 1951 থেকে 1956 সাল পর্যন্ত। আর এই পরিকল্পনা কমিশন এস্টাবলিশড হয় 15ই মার্চ 1950 থেকে এবং এটি বন্ধ করে দেওয়া হয় 31শে ডিসেম্বর 2014 সালে। তার পরবর্তীতে নীতি আয়োগ দায়িত্ব নেয়। নীতি আয়োগ এর সিইও হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম বর্তমান। এবং প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সাল পর্যন্ত হয়েছিল, এটিকে হ্যারোড ডোমার মডেল বলা হয়। হ্যারোড ডোমার মডেল। এবং বর্তমান সিইওর নাম হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। এবং এর চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রী হবেন। প্রথম নির্বাচন কমিশনার, ভারতের প্রথম নির্বাচন কমিশনার, এটিও একটি স্ট্যাটিক কোশ্চেন এবং সহজ কোশ্চেন ডব্লিউবিসিএস এর মেনে যেটি এসছে। যে খুব কঠিন কোশ্চেন আসে এরকম নয়, অনেক সময়তে সোজা প্রশ্নও চলে আসে। তো প্রথম ছিলেন সুকুমার সেন, প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের 324 ধারায় ইলেকশন কমিশনের উল্লেখ আছে। তিনটি স্তর, পঞ্চায়েতের যে তিনটি স্তর আছে তার মধ্যম একক, এটিও একটি ফ্ল্যাট কোশ্চেন। মধ্যম একক আমরা জানি পঞ্চায়েত সমিতি, এটি হবে সঠিক উত্তর। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে বেস, মিডিয়াম হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ থাকে জেলা পরিষদ। সারকারিয়া কমিশন, সারকারিয়া কমিশন গঠন করা হয় সেন্টার আর স্টেট, সেন্টার স্টেট যে পাওয়ার অ্যালোকেশন, সেন্টার স্টেটের যে ক্ষমতা নিয়ে যে কমিটি, যে কারা সেন্টার কতটা ক্ষমতা অংশগ্রহণ কতটা ক্ষমতা নেবে এবং রাজ্যগুলি কতটা ক্ষমতা অংশ নেবে। তো এই বিষয়ের যে বিতর্ক বা এই ব্যাপারে এই কমিটিটা গঠন করা হয়েছিল 1983-তে। 1983 সালে এই কমিটি গঠন করা হয়। আর এস সারকারিয়া, শিবরামান আর এস আর সেন, এই তিনজন মিলে এই কমিটি গঠন করা হয়। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, এটা হিস্ট্রির কোশ্চেন এবং সংবিধানেও এটি সংবিধানে এসছিল। মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে আমরা জানি যে মন্টফোর্ড রিপোর্ট ভারত সরকার আইন, মন্টফোর্ড রিপোর্টের ভিত্তিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটি হয়। লোকসভার পরিবর্তে রাজ্যসভার মেয়াদ কত? অর্থাৎ লোকসভার মেয়াদ আমরা জানি 5 বছর, কিন্তু রাজ্যসভার মেয়াদ কত? অর্থাৎ প্রত্যেক 5 বছর পর পর লোকসভা এক্সপায়ার করে এবং ইলেকশন হয়, আবার নতুন লোকসভা গঠিত হয়। তো রাজ্যসভা আর্টিকেল 83তে লোকসভা এবং রাজ্যসভার মেয়াদ, আর্টিকেল 83তে লোকসভা এবং রাজ্যসভার মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে।
তো রাজ্যসভা একটি স্থায়ী সভা, কিন্তু এর সদস্যদের মেয়াদ 6 বছর। এটিও চটজলদিতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে 6 বছরে আমরা অনেকেই করে চলে আসি, কিন্তু এটি উত্তর হবে এটি একটি স্থায়ী সভা, কারণ প্রত্যেক 6 বছর অন্তর 2/3 মেম্বার এরা 1/3 মেম্বার রিটায়ার করে এবং আবার নির্বাচন হয়, সেটা ভ্যাকেন্সি হয়। সুতরাং এটি একটি স্থায়ী সভা, কন্টিনিউয়াস হাউস। ভারতীয় সংবিধানের অভিভাবক হলেন, ভারতীয় সংবিধানের অভিভাবক, গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটি ভারতের সুপ্রিম কোর্ট। এটি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে গার্জিয়ান অফ কনস্টিটিউশন কে? এটি সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের সব প্রভিশনগুলোকে প্রোটেক্ট করে, রুল অফ লকে প্রোটেক্ট করে এবং সাধারণ মানুষের যে অধিকার এগুলোকে প্রোটেক্ট করে। সেই জন্যে সুপ্রিম কোর্টকেই কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয়। প্রথম লোকসভা গঠিত হয়েছিল, প্রথম লোকসভা ইলেকশন হয় 50-51 সালে, 50-51-এ, এবং লোকসভা গঠিত হয় 1952-তে, এবং লোকসভার 1952-এর 17th এপ্রিল 1952-তে প্রথম লোকসভা গঠিত হয়। এবং আমরা জানি যে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ভারতের প্রথম স্পিকার হন জিভি মাভালাঙ্কার, এবং অপোজিশনে এ কে গোপালান, কমিউনিস্ট পার্টির উনি দায়িত্ব নেন। তো এই হচ্ছে আমাদের প্রথম লোকসভা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্য তালিকার কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে সংসদ? অর্থাৎ আমরা জানি 7th শিডিউল, ভারতীয় সংবিধানের 7ম তালিকাতে কেন্দ্র এবং রাজ্য যে ক্ষমতা, কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকা, এই 3টি বিষয় উল্লেখ আছে, যেটির অর্থ হলো যে কেন্দ্রীয় তালিকায় যে বিষয়গুলো আছে সেগুলোতে কেন্দ্র সরকার বা সংসদ আইন তৈরি করতে পারবে, এবং রাজ্য তালিকার অধীনস্থ বিষয়গুলিতে রাজ্য আইন তৈরি করবে, এবং যুগ্ম তালিকায় উভয় করতে পারবে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্র সংসদ কিছু আইন, রাজ্যের যে আইন সেগুলোকে পরিবর্তন করতে পারে। এটি আর্টিকেল 249-এ এই প্রভিশনের উল্লেখ আছে, আর্টিকেল 249। প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? তো আর্টিকেল 280তে ফিনান্স কমিশনের উল্লেখ আছে। ফিনান্স কমিশন একটি কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল বলা হচ্ছে কারণ ফিনান্স কমিশনের কাজ হচ্ছে সেন্টার এবং স্টেটের মধ্যে ফান্ড, যে সরকারের যে ফান্ড সেটিকে ভাগ করা, কত পার্সেন্ট সেন্টার পাবে বা কত পার্সেন্ট স্টেট পাবে, হ্যাঁ, সেই যে ভাগ, সেই জাস্টিফিকেশনটা করার কাজ হচ্ছে ফিনান্স কমিশনের। ফিনান্স কমিশনের কাজ হচ্ছে এই কাজটা। তো প্রথম ফিনান্স কমিশন গঠিত হয়েছিল 1951-এ। দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, এটি এসছিল 1985-এ 52nd অ্যামেন্ডমেন্টে। ভারতীয় সংবিধানের 52তম সংবিধান সংশোধনী 1985-র মাধ্যমে এটি হয়েছিল, দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয়েছিল। ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত ধারায়? অর্থাৎ ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় ফান্ডামেন্টাল রাইটস, ভারতীয় সংবিধানের
তৃতীয় অধ্যায় ফান্ডামেন্টাল রাইটস। তো কোনো নাগরিক যদি এই ফান্ডামেন্টাল রাইটসগুলো না পায়, অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব সমস্ত নাগরিককে ফান্ডামেন্টাল রাইটস প্রোভাইড করা, তো কোনো ব্যক্তি যদি ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত থাকে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এই ফান্ডামেন্টাল রাইটসটা পাওয়ার জন্য। তো এটি সংবিধানের আর্টিকেল 32-তে এর উল্লেখ আছে। এই ধারাটিকে 32 ধারাকে B.R. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন মোস্ট ইম্পর্টেন্ট বলেছেন। হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা হিসেবে B.R. আম্বেদকর উল্লেখ করেছে এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি ধারা। এবং হাইকোর্ট, রাজ্য হাইকোর্টও এই ক্ষেত্রে 226 ধারায় একই রকম রিট জারি করে, 5টি রিট বা লেখ জারি করে ফান্ডামেন্টাল রাইটস লাগু করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে নির্ধারিত নেই? ভারতীয় সংবিধানে নির্ধারিত নেই কোনগুলি? ইউপিএসসি, নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ এবং পরিকল্পনা কমিশন। তো এটি আমরা জানি যে ইউপিএসসি আর্টিকেলে 315 থেকে 323 ধারায় উল্লেখ আছে। ভারতের নির্বাচন কমিশন 324 ধারায় উল্লেখ আছে। মন্ত্রিপরিষদ আর্টিকেল 74-এ উল্লেখ আছে। সুতরাং এই সবগুলোই আমাদের সংবিধানে উল্লেখ আছে এবং পরিকল্পনা কমিশন, এটির উল্লেখ সংবিধানের কোথাও আমরা পাই না। তো এটি হবে সঠিক উত্তর। নগরপালিকা বিল, নগরপালিকা বিল was first introduced in parliament during prime ministership, অর্থাৎ কার আমলে প্রথম এই নগরপালিকা বিল আসে? তো এটি 1989 সালে, 1989, 1989 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালীন এটি আনা হয় এবং 74তম সংবিধান সংশোধনী, 74তম সংবিধান সংশোধনী 1994, 74তম সংবিধান সংশোধনী 1992-এ নগরপালিকা আইন, নগরপালিকা আইন এটি সংযুক্ত করা হয় আর্টিকেল 234-এর পি থেকে 243 পি থেকে 243 ZG পার্ট 9A, পার্ট 9A-তে এটি সংযুক্ত করা হয়। এই আর্টিকেলে এটি সংযুক্ত করা হয়। সুতরাং 1989-এ যখন এটি উত্থাপিত হয় তখন রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের কোন যুগান্তকারী রায়ের কালানুক্রমিক? এটি একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, এটিকে সাজাতে বলেছে ক্রোনোলজিক্যাল অর্ডারে, ক্রোনোলজিক্যাল অর্ডারে এটিকে সাজানোর কথা বলা হয়েছে। তো মিনার্ভা মিলস কেস, এটি 1980 সালের কেস, মিনার্ভা মিলস কেস 80 সালের কেস। গোলকনাথ এটি 67-র কেস, আর একে গোপালাম এটি 50 সালের এবং নবম মামলার সংশোধন এটা 2007 সালের কেস। সুতরাং প্রথমে 3, তারপরে 2, তারপরে 1 এবং 4, অর্থাৎ অপশান ডি হবে এর সঠিক উত্তর, 3, 2, 1, 4। দলত্যাগ বিরোধী আইন স্থাপন করা হয়েছিল কোথায়? তো এটি আমরা আগেও এর পার্শিয়াল রিপিটেশন আমরা পাচ্ছি যে 52nd অ্যামেন্ডমেন্ট, 52তম সংবিধান সংশোধনীতে 52nd অ্যামেন্ডমেন্ট 1985, 52nd অ্যামেন্ডমেন্ট 1985-তে দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের
দশম তপশিল শিডিউল 10-এ এটি যুক্ত হয়েছে। এটিও একটি ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজানোর কথা বলা হয়েছে। কেশবানন্দ এটা হবে 73 সালে, গোলকনাথ কেস 67 সালে, মিনার্ভা মিলস 80 সালে এবং সজ্জন সিং এটি 65 সালে। তো এটিকে ক্রোনোলজিক্যাল সাজালে অপশান সি হবে 4, 2, 1, 3, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে হলে প্রত্যেকটা সালকে আমাদেরকে জানতে হবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধানের সংশোধনের ক্ষমতা প্রদান করে? এটিও আমরা আগে আলোচনা করলাম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন ধারা অনুযায়ী করা হয়। এটি আর্টিকেল 368 ধারায় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট শুরু করা যেতে পারে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 61 অনুযায়ী হয়। ইমপিচমেন্ট হয় 61 আর্টিকেল 61 ভারতীয় সংবিধানের 61 ধারা অনুযায়ী। এটি অপশান হচ্ছে সংসদের যে কোনো কক্ষ, উভয় কক্ষের যৌথ অধিবেশন, শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়। আর্টিকেল 61 অনুযায়ী যে কোনো একটি সভায় ইনিশিয়েশন করা যেতে পারে। ইমপিচমেন্ট প্রস্তাব লোকসভাতেও ইনিশিয়েট করা যেতে পারে এবং রাজ্যসভাতেও ইনিশিয়েট করা যেতে পারে। সুতরাং এটি হবে যে কোনো কক্ষে যেখানে ইনিশিয়েট হবে, অর্থাৎ যদি লোকসভায় ইনিশিয়েট করা হয় ইমপিচমেন্ট প্রস্তাব, সেটিকে রাজ্যসভায় পাঠাতে হবে এবং রাজ্যসভায় যদি ইনিশিয়েট করা হয় সেক্ষেত্রে তারা ইনিশিয়েট করার পর লোকসভায় পাঠাবে এবং সেখানে এর ইনভেস্টিগেশন হবে। এটি আর্টিকেল 61, সংসদের যে কোনো কক্ষে হতে পারে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের জন্য একটি অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স কমিশন কে গঠন করে? এটি আর্টিকেল 280-তে ফিনান্স কমিশন আছে। তো এটি ভারতের রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করতে পারে। ফিনান্স কমিশনের মেম্বারদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 6 or 65, অর্থাৎ 6 বছর বা 65 বছর পর্যন্ত তিনি পদে থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন। আন্দামান নিকোবরের আঞ্চলিক এখতিয়ার আছে। আন্দামান নিকোবরের আঞ্চলিক এখতিয়ার আছে কোন হাইকোর্টের? অর্থাৎ আমরা জানি ভারতবর্ষে মোট 25টি হাইকোর্ট আছে। ভারতবর্ষে মোট 25টি হাইকোর্ট আছে এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই হাইকোর্টগুলো নেই। সেক্ষেত্রে অন্যান্য তাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্ব নেওয়া আছে। এটি 7th অ্যামেন্ডমেন্ট, ভারতীয় সংবিধানের 7th অ্যামেন্ডমেন্ট 1956-এ বলা হয়েছে যে একাধিক রাজ্য তাদের অধীনে থাকতে পারে। তো এই ক্ষেত্রে আন্দামান নিকোবর এটি ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশনে পড়ছে। আমরা একটু দেখে নিই টেবিলের মাধ্যমে। বম্বে হাইকোর্টের আন্ডারে হচ্ছে মহারাষ্ট্র, গোয়া এবং দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, এই কটি বম্বে হাইকোর্ট। এবং ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, এই 4টি প্রদেশ। এবং জম্মু কাশ্মীর হাইকোর্টের আন্ডারে জম্মু কাশ্মীর এবং লাদাখ অংশটা। কেরালা হাইকোর্টের কেরল ও লাক্ষাদ্বীপ। মাদ্রাস হাইকোর্টে তামিলনাড়ু এবং পুদুচেরি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়, এইগুলি তাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে পড়ছে। একটি রাজ্যের জেলা বিচারকদের কে নিযুক্ত করেন?
অর্থাৎ জেলার আমরা জানি যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন এবং জেলার ক্ষেত্রে রাজ্যপাল নিযুক্ত করেন। আর্টিকেল 1 এটি হবে উত্তর হবে রাজ্যপাল, গভর্নর অফ দ্যাট স্টেট। গভর্নর অফ দ্য জেলা বিচারকদের সেই রাজ্যের গভর্নরই নিযুক্ত করে থাকেন। এটি আর্টিকেল 233, আর্টিকেল 233। রাজ্যপাল দ্বারা সংরক্ষিত বিল রাষ্ট্রপতির জন্য বিবেচনার জন্য থাকে, তখন তাকে কত সময়ের মধ্যে বিলটি ফেরত দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো সময়সীমা নেই, অর্থাৎ এটি অনির্দিষ্ট কালের জন্য হোল্ড করে রাখা যেতে পারে। এটি হবে সঠিক উত্তর। পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল। পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল, এটি একটি জাতীয় উন্নয়ন পরিষদের সুপারিশ অনুযায়ী। জাতীয় উন্নয়ন পরিষদের সুপারিশ অনুযায়ী। নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে রাজ্য তালিকায় নেই? তো আমরা জানি যে মৎস্য, কৃষি এগুলো রাজ্যের অধীনে আছে। একমাত্র ইন্স্যুরেন্স, বীমা, এটি কেন্দ্র সরকারের অধীনে। এটি বীমা, ইন্স্যুরেন্স, এটি হবে সঠিক উত্তর। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর্টিকেল 148 এই অনুযায়ী এর মেয়াদ হচ্ছে একই রকম 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সেই পদে 6 বছর ম্যাক্সিমাম থাকতে পারবে, অথবা তার 65 বছর অতিক্রম হওয়া পর্যন্ত সেই পদে আসীন থাকতে পারবে। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে? আর্টিকেল 40-তে গ্রাম পঞ্চায়েত উল্লেখ আছে এবং এটি একটি গান্ধীয়ান থট, গান্ধীয়ান চিন্তাভাবনার প্রতিফলন আমরা গ্রাম পঞ্চায়েত এটিতে পাই। আর্টিকেল 40 অফ ডিপিএসপি। নির্দেশাত্মক নীতি 40 ধারায় পঞ্চায়েতের উল্লেখ আমরা পাই। কোনটির মধ্যে রাজ্য সরকারের একচেটিয়া এখতিয়ার আছে? এটি হবে বিক্রয় কর, সেল ট্যাক্স, এটি একমাত্র রাজ্যের একচেটিয়া এখতিয়ার আছে। কোনটির মাধ্যমে বোঝায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা আছে? এটি 2014-তে আসা একটি কোশ্চেন। বর্তমানে এই কোশ্চেনটা ইনভ্যালিড হবে, কারণ এখন বিশেষ ক্ষমতা, কাশ্মীরের বিশেষ ক্ষমতা এখন নেই, 370 ধারা অ্যাবলিশড করা হয়েছে। তো পৃথক প্রতিরক্ষা বাহিনী এটা হবে না, কারণ প্রতিরক্ষা বাহিনী পৃথক নয়, বিচার ব্যবস্থাও পৃথক নয়, এবং শুধুমাত্র তাদের সংবিধানটা ছিল পৃথক এবং তাদের আলাদা আলাদা ফ্ল্যাগ ছিল। তো এটি অপশন বি হবে উত্তর। ইউপিএসসির চেয়ারম্যান মেয়াদ, ইউপিএসসির চেয়ারম্যানের মেয়াদ ওই একই রকম, 6 or 65 হুইচেভার বিফোর, যেটি আগে হবে সেটি। বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান প্রীতি সুদান, 308 থেকে 323 ধারা ইউপিএসসির উল্লেখ আছে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা, ভারতীয় সংবিধানে 3 রকমের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 352, 356 এবং 360 ধারায়। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি, 352-তে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, 356-তে রাষ্ট্রপতির শাসন বা স্টেটের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে, স্টেট মেশিনারি ফেলিওর, এবং 360 ধারায় আর্থিক জরুরি অবস্থা। এই 3 রকম জরুরি অবস্থার কথা উল্লেখ আছে। মন্ত্রী পরিষদের সদস্যরা সম্মিলিতভাবে
কার কাছে দায়বদ্ধ? মন্ত্রিপরিষদের সদস্যরা যুগ্মভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। এটি আর্টিকেল 75 75 ধারায় এটির উল্লেখ আছে। আর্টিকেল 75 এ উল্লেখ আছে যে মন্ত্রিপরিষদের সদস্যরা লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। এটি WBCS 2014 শেষ কোশ্চেন। তো তোমরা যদি ফার্দার কোয়ারিজের জন্য এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যানেলেও আমাদের বিভিন্ন আপডেট পেতে পারো। সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য বা ভিডিওর জন্য বা প্রিপারেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।